আচ্ছা বলো, একজন একজন করে বলো। প্রথমে জুয়াইরিয়া বলো। স্যার, আমি কবিতার শিরোনাম হচ্ছে গরম বেশি। আচ্ছা, চমৎকার শিরোনাম। এই শহরে জাইকি থাকা, গরম ভীষণ পড়ছে, তবু মানুষ গাছ কেটে ভাই অট্টালিকা গড়ছে। এই কারণে গরম বেশি, নাই তো কোথাও ফাঁকা। আমার গ্রাম ভীষণ ভালো, তাই ছেড়েছি ঢাকা। তাই তো আমি শহর ছেড়ে গায়ের পথে হাঁটি, গাছের ছায়ায় শুয়ে থাকি বিছিয়ে শীতল পাটি। আচ্ছা বাহ, চমৎকার। আচ্ছা, তুমি যে কবিতাটা লিখলা কিভাবে ছন্দটা মিলাইছো একটু বলো তো। স্যার হচ্ছে মানে অনেকবার লিখে লিখে কোথা থেকে কোথা ছন্দ মিলাইছিলাম আর কি। প্রথম যখন লিখছিলাম তখন উল্টা পাল্টা হয়েছিল। আচ্ছা। পরে হচ্ছে কবিতার ইগুলা, যে কবিতা শেষে মিল শব্দ থাকে, তারপর নীল শব্দ থাকে, তারপর ছন্দ আকারে লিখতে হয়। অক্ষরের কথা কি মাথায় ছিল? পর্ব, অক্ষর। জি স্যার। আচ্ছা, তো একটা লাইন বলো, আস্তে ধীরে বলো, তাড়াতাড়ি বললো না, আস্তে ধীরে বলো, তারপর আমরা ওইটার ছন্দটা নিয়ে আলোচনা করব। স্যার, আমি স্কুলে তো পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। এই শহরে যায় কি থাকা, গরম ভীষণ পড়ছে, তবু মানুষ গাছ কেটে ভাই অট্টালিকা গড়ছে। এই কারণে গরম বেশি, নাই তো কোথাও ফাঁকা। আমার গ্রাম ভীষণ ভালো, ভীষণ ভালো, তাই ছেড়েছি ঢাকা। তাই তো আমি শহর ছেড়ে গায়ের পথে হাঁটি, গাছের ছায়ায় শুয়ে থাকি বিছিয়ে শীতল পাটি। আচ্ছা, তো এবার হচ্ছে তুমি যেটা লিখছো, পর্বে ভাগ করছো এইভাবে যে এই শহরে যাই কি থাকা, অর্থাৎ এই শহরে, অর্থাৎ প্রত্যেকটা পর্বে হচ্ছে চারটা করে অক্ষর দিছো, তাই তো? জি স্যার। আচ্ছা, বাকিটা কি বুঝতে পারছো ওর এটা? জি স্যার। হ্যাঁ, ও যেটা লিখছে সেটা হচ্ছে এই শহরে, দেখো চারটা অক্ষর, যায় কি থাকা, আবারও চারটা, গরম ভীষণ, আবারও চারটা, শেষে একটা অপূর্ণ পর্ব দিয়ে দিয়েছে, পড়ছে। কবিতাটা বেশ ভালো হয়েছে। স্যার, আরেকটা লিখছি, কিন্তু ওটা বেশি ভালো হয়নি। আচ্ছা, ওটা কি দিছো স্কুলিতে? নো স্যার, দিব। আগে শুনেন। আচ্ছা আচ্ছা, বলো। শরৎকাল, মেঘের ভেলায় ভেসে শরৎ আসে আমার দেশে, নদীর পাড়ে কাশের বনে সাদা পরীর বেশে, বক পাখিরা উড়ে বেড়ায় নীল আকাশের নীড়ে, যায় হারিয়ে দূরের দেশে মেঘ পাহাড়ের ভিড়ে। স্যার, আর বানাইতে পারি নাই। বাহ, বেশ ভালো। তো ভালো কবিতা বানাইছো, ভালো হয়েছে জয়রিয়া। স্যার, এবার আমি অনেক কবিতা লিখছি, আরো অনেক। আচ্ছা, 8টা মাঝখানে কবিতা মাঝখানে লিখছি শোনায় মোট। আমাদের। এবার কে শোনাবে? জামি, জেমি, স্যার, আমি জেমি। সরি সরি, জেমি, শোনাও তোমারটা। আমার কবিতার শিরোনাম হচ্ছে মা বাবার ভালোবাসা। মা বাবা, তোমাদের ভালোবাসা এক অপূর্ব ধারা, যা দিয়ে তোমরা আমাদের জীবনকে করে তুলেছো সুন্দর। তোমাদের এই আদর্শে হয়েছি আজ আমরা মানুষ, জেনেছি এক মানুষের জন্যই অপর মানুষ। তোমাদের জন্যই আজকে উঠেছি বেড়ে, পড়ছি পড়াশোনা আরো কত কি যে। জীবনে আজ পর্যন্ত যতই করেছি উন্নতি, সবকিছুর পিছনেই হাত আছে তোমাদেরই। মা যদি মা, আমি তো চিরকালই তোমার চোখের মণি। বাবা, তোমার স্নেহ ভরা ভালোবাসায় হয়েছি আজ আমি সাহসী। মায়ের কাছে শেখা আমার প্রথম পড়াশোনা, বাবার কাছে হাঁটা চলা, সন্তানের কষ্টে তাদের বুকটা ফেরিয়ে করে আনচান। এই জীবনে বেঁচে থাকার এটাই তো সার্থক সমাধান। যতদিন আছি বেঁচে, সারা জীবন থাকবো তোমাদেরই পাশে। কৃতজ্ঞ থাকবো আমি সারা জীবন তোমাদের মতো মা বাবা পাওয়ার কারণ। আচ্ছা আচ্ছা, তুমি যেই ভাবে লিখেছো এটা হচ্ছে আসলে গদ্য ছন্দে লেখা।
তো এখানে গদ্য ছন্দ লেখার ক্ষেত্রে সবসময় মাত্রার বিষয়টা খেয়াল রাখা হয় না, এবং মাত্রা এবং ছন্দর থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় এর ভাব গাম্ভীর্যতা বা এর অনুভূতি আবেগ সেটার উপরে। তুমি গদ্য ছন্দে কবিতা লিখেছো। আচ্ছা, তো এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে তুমি গড়গড় করে বলে গেলে, তোমার কবিতাটা পড়েও আমার এরকম মনে হচ্ছে যে আসলে কবিতাটা গড়গড় করে পড়ে ফেলা যায় একবারেই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যেটা করে কবিরা সেটা হচ্ছে যে মাঝে মাঝে কিছু অন্যরকম শব্দ সংযুক্ত করে, যেটা পড়লে মনে হয় সাধারণ না, যেটা একটু অন্যরকম। বুঝতে পারছো? মানে ওই লাইনের ফোকাসটাই থাকে ওই শব্দের উপরে। যেমন মা বাবা তোমাদের ভালোবাসা এক অপূর্ব ধারা, যা দিয়ে তোমরা আমাদের জীবনকে করে তুলেছো, যা দিয়ে তোমরা আমাদের জীবনকে করে তুলেছো সুন্দর। এখন সুন্দরের জায়গায় তুমি আরেকটা শক্ত কোনো একটা শব্দ বসায় দিতে পারো, যে এটা আসলে এই গদ্য ছন্দে নর্মালি যে ছন্দগুলো আছে সেখানে আমরা কি দেখি, যে ধাক্কাটা সেখানে আসছে যেখানে ছন্দটা মিলছে, মিল শব্দ যেখানে থাকছে। কিন্তু আহ গদ্য ছন্দে যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি যে ফোকাস শব্দটা দিবা, যে শব্দটা অন্য শব্দ থেকে আলাদা হবে, সেই শব্দটাই তোমার ছন্দের মেইন পয়েন্ট। তো এই ধরনের কিছু শব্দ তোমাকে চুজ করতে হবে। ধরো মা আমি তো চিরকালই তোমার চোখের মণি, তো চোখের মণির বদলে এমন একটা জিনিস আনবা, উপমা ব্যবহার করতে পারো। ঠিক আছে, তুমি বলতে পারো আহ আচ্ছা, এরকম কোনো একটা উপমা দিতে পারো অন্য কিছুর সাথে, যে একজনের কাছে আরেকজন প্রিয়। সেরকম একটা উপমা তুমি যদি চোখের মনির বদলে ব্যবহার করো, তাহলে জিনিসটা শুনতে আরো সুন্দর শোনায়। এমন হতে পারে মা আমি তো চিরকালই তোমার স্নেহের ডালে গান গাওয়া পাখি। এই ধরনের মানে একটু উপমা বা একটু অন্যরকম শব্দ, অন্যরকম জিনিস, যেটা শুনে মানুষের কাছে মনে হবে আচ্ছা এই এই জিনিসটা তো অন্য কিছু থেকে আলাদা। তখন মানুষের কাছে এর যোগ্যতা বাড়বে, এবং মানুষ তোমার কবিতা এক কথায় খাবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তুমি চেষ্টা করছো তার জন্য তোমাকে ধন্যবাদ, তোমারটা ভালো হয়েছে। এরপরে ইভা। স্যার আমি এর আগের ক্লাসে ছিলাম না, তবু আমার কাছে কয়েকটা কবিতা বানানো আছে। আচ্ছা আচ্ছা, তোমার কাছে আহ সবচেয়ে বেশি ছন্দে মিলাতে পেরেছো এরকম একটা কবিতা শোনাও আমাদেরকে। স্যার আমি লিখেছি নদী, নদী নামে একটা কবিতা, এটাতে অনেক ছন্দের মিল আছে। আচ্ছা, শোনাতে পারবে এখন? জি স্যার। আচ্ছা। নদী, বাংলার কোলে শত নদী ভাসছে একে একে, কর্ত আর বুড়িগঙ্গা ভাসছে বাংলার কোলে, প্রকৃতি ভরা বাংলার রূপে কত কত যে নদী, যদি ঘুরতে যাই সব নদী, বছর পেরিয়ে হয়ে যাবে শতাব্দী, তাই আমার বাংলার কোলে শত শত নদী। আচ্ছা, তো তোমার দুইটা জিনিস আমি লক্ষ্য করছি। একটা হচ্ছে তুমি শুধুমাত্র শব্দ চরণের শেষে মিল শব্দের ব্যবহারের উপর ফোকাস করছো, কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই যে তুমি শব্দগুলো ব্যবহার করলে। আচ্ছা, তুমি কি জানো অক্ষর কি? অক্ষরের ক্লাসে কি তুমি ছিলে আমি যেদিন অক্ষর বোঝাচ্ছিলাম? নো স্যার, আমি ওগুলো ক্লাসে ছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি সিলেবল কি এটা জানো? ইংরেজিতে সিলেবল কাকে বলে? ইংরেজিতে সিলেবল যা, বাংলাতে অক্ষরও তাই। যেমন ধরো যে আমি ইংরেজিতে যদি বলি আমব্রেলা, এটাকে আমি কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। আম ব্রে লা, যেখানে যেখানে ধাক্কা পড়ছে বা যেখানে হ্যাঁ স্যার, আমার এগুলো
এগুলো আমি পড়েছি, ইংলিশে এগুলো পড়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সেম জিনিসটাই আমরা বাংলার ক্ষেত্রেও লক্ষ্য করতে পারি, যেটাকে আমরা অক্ষর বলি। অক্ষর, শব্দ, বর্ণ, এই সবগুলা আলাদা জিনিস। তো অক্ষরটা কি? অক্ষরটাও এই একই ভাবেই, যেমন ধরো যে কলম, কলমে কয়টা অক্ষর আছে বলতে পারবে? ইভা, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার একটাই। না, এখানে কিন্তু দুইটা আছে, দেখো ক লম, মানে যেখানেই শ্বাস থেমে যাবে সেইখানে একটা অক্ষর। বুঝতে পেরেছো? এখন আমি যদি বলি আমরা, এখানে হবে আম, তারপর রা, অর্থাৎ যেখানেই থামবে ওই প্রত্যেকটা ভাগই এক একটা অক্ষর। তো এরকম তুমি নিজে থেকে একটা শব্দ বলো এবং সেটার অক্ষর আমাকে বুঝাও, তাহলে আমি বুঝতে পারবো তুমি জিনিসটা বুঝছো। আর না পারলেও সমস্যা নেই, সেটা আমি বুঝিয়ে দিব যে সেগুলোর অক্ষর কয়টা, কিভাবে হচ্ছে। একটা শব্দ বলো। স্যার ঘটনা। ঘটনা। হ্যাঁ, এখানে কয়টা অক্ষর আছে? দুইটা। কিভাবে? একটা হচ্ছে ঘট, একটা হচ্ছে না। না, এই যে ঘট, দুইবার তোমার শ্বাস ছাড়লো, ঘট, তাই না? তুমি যদি বলতে ঘট, তাহলে একটা শব্দ হতো, সরি একটা অক্ষর হতো। কিন্তু এখানে তিনটা অক্ষর আছে, ঘ, ট, না। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমি একটা শব্দ দিই, তুমি বলো যে এটার মধ্যে কোনটা, কয়টা অক্ষর। কারণ ছন্দ এবং কবিতা বুঝতে হলে অক্ষর বোঝাটা খুবই জরুরি। অক্ষর, যুক্ত বর্ণ, এগুলো বোঝাটা অনেক জরুরি। আচ্ছা, এইবার দেখো ভৈরব, ভৈরবে কয়টা অক্ষর বলো তো? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ? স্যার, স্যার আমি বলি। হ্যাঁ বলো। দুইটা, ভই আর রব। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, ইভা বলো তো মরুভূমি, এটার অক্ষর কয়টা? স্যার এখানে কি তিনটা অক্ষর মরুভূমিতে? স্যার দুইটা। স্যার এই তুমি, মরুভূমি। এই তোমরা মরু সবাই একটা, ভুল। ভূমি একটা। না 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 না, তোমরা সবাই ভুল ভাবতেছো। জেমি বলো তো। স্যার চারটা। চারটা। হ্যাঁ, হয়েছে তোমারটা, চারটা। কারণ হচ্ছে ম, রু, ভু, মি। দেখো শ্বাসাঘাত পড়ছে আমার চারটা জায়গায়, আমি কিন্তু বলছি না মর ভুম, এরকম কিন্তু বলছি না। বিষয়টা খেয়াল করো একটু, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা। তারপর আবার আমি যদি বলি স্নিগ্ধ, এইখানে কয়টা অক্ষর? এইখানে দুইটা অক্ষর, স্নিগ্ধ। এবার আমি যদি বলি জোনাক, এখানে কয়টা অক্ষর? দুইটা অক্ষর, জো নাক। ঠিক আছে, একদম ইংরেজির সিলেবলের মতো। আবার এভাবে বলো অন্ধকার, এখানে কয়টা অক্ষর আছে? স্যার দুইটা। কিভাবে? তুমি নিজে নিজে একটু বলার চেষ্টা করো, যে যেইখানে তোমার শ্বাসটা থামবে মনে হবে যে এটা অন্যটা থেকে আলাদা, এরকম। যুক্তাক্ষর, যুক্ত হয়ে থাকে যেগুলা, মানে ধরো যে এই যে ক্ষীয় বা কত সংযুক্ত, এইসবের কথা বলছি না। আমি বলছি যে দুইটা শব্দ একসাথে এক ধাক্কায় আমরা পড়ে ফেলতে পারি, এরকম কিছু বর্ণ একসাথে একটা অক্ষর হিসেবে বিবেচনা করা হয়। স্যার এবার এখানে তুমি, তিনটা হবে স্যার। অন, মানে অ, অন্ধকার। ভেরি গুড, হ্যাঁ হয়েছে। এবার অন্ধকার। লাস্ট আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, নূরজাহান, নূরজাহানে কয়টা?
স্যার এখানে মনে হয় দুইটা আছে স্যার, নাকি একটা? একটা নাহলে দুইটা হবে। কেন বলো তো, একটু ভেঙে ভেঙে বুঝাও আমাকে। স্যার এখানে তো নূর শব্দটা একসাথে উচ্চারণ করা যায়, নূর। হ্যাঁ, তারপর? আর হচ্ছে গিয়ে যা, যা, তারপর হচ্ছে হান। তাহলে হান কি একসাথে উচ্চারণ করা গেল না? হ্যাঁ স্যার। তাহলে হানটা আলাদা হবে, যাটা আলাদা হবে, তার মানে এখানে তিনটা অক্ষর। বুঝতে পারছো এবার? জি স্যার। আচ্ছা, এবার তোমার নামের অক্ষর কয়টা এটা আমাকে বলো। সামিয়া, এখানে কয়টা অক্ষর? স্যার পাঁচটা। সামিয়াতে পাঁচটা অক্ষর? স্যার না, তিনটা। মানে সামিয়া বানানটাতে পাঁচটা অক্ষর, আমি মানে আপনি সিলেবল করিনি আসলে আমি। না না, আমি তোমাকে বর্ণ বা লেটার জিজ্ঞেস করছি না, আমি তোমাকে সিলেবল বা অক্ষর জিজ্ঞেস করছি। একটু আগে আমি যেটা তোমাকে বুঝালাম সেটা বলো। স্যার দুইটা। তারপরে তো তুমি ভুল বলছো, তিনটা। কারণ সা, মি, আ, তিনটাকে আমার আলাদা আলাদা করে বলতে হচ্ছে। রেজওয়ানা, জেমি, রেজওয়ানাতে কয়টা হচ্ছে অক্ষর আছে বলো তো? স্যার পাঁচটা। কিভাবে? স্যার তিনটা। জেমি বলো তো কিভাবে পাঁচটা? স্যার প্রথমে রে, তারপরে জো, ও, আ, না। ও আছে নাকি আলাদা করে তোমার নামে? জি স্যার, আমার নামে ও আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু উচ্চারণের সময় কি ওটা শোনা যায়? রেজো, তুমি তো জি বললে স্যার, রেজো ও আনা। ও রেজো ওয়ানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমার অক্ষর পাঁচটাই ঠিক আছে। না, আমরা আবার ভাবছিলাম যে রেজ ওয়ানা, এই কারণে তিনটা মনে হচ্ছিল আমাদের কাছে। আচ্ছা যাই হোক, এবার জুয়াইরিয়া বলো তো তোমার নামে কয়টা অক্ষর? স্যার চারটা। হ্যাঁ, ঠিক আছে। ইভা তুমি কি ক্লিয়ার? অস্পষ্ট থাকলে এখনো বলো, বুঝাই দিই আরেকবার। বুঝতে কি অসুবিধা হচ্ছে? ইভা বলো নিকুঞ্জ, এখানে অক্ষর কয়টা? নিকুঞ্জ, নিকুঞ্জ। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ও মেবি বের হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে এই নোলক কবিতাটা কি শেষ হয়েছিল আমাদের? জি স্যার। জি আচ্ছা, স্যার। এবার আজকে আমরা পড়বো ছড়া। আগের দিন আমরা কি পড়েছি? কবিতা। স্যার আমি তো পরীক্ষা নিতে চাইছিলাম যে। ও আচ্ছা আচ্ছা, তোমাদের পরীক্ষা আমি নিব নেক্সট ক্লাসে, এমসিকিউ এক্সাম নিব। কবিতা, ছড়া এবং গান, এই তিনটার উপরে। আজকে ইনশাল্লাহ আমরা ছড়া এবং গান কমপ্লিট করে ফেলতে পারবো আশা করি। কবিতা আগের দিনই পড়িয়েছি, কবিতা একটু মানে ভাবগাম্ভীর্যপূর্ণ লেখা, ছন্দে থাকে। আর ছড়া যেগুলো, ছড়া হচ্ছে যে এগুলোর গতিটা খুবই দ্রুত থাকে এবং ছোট ছোট চরণ থাকে এই ছড়ায়, এবং ম্যাক্সিমাম ছড়াই হচ্ছে ছোটদের জন্য লেখা হয়। তো আজকে আমরা একটা ছড়া পড়বো। অন্নদাশঙ্কর রায়ের লেখা ঢাকাই ছড়া। অন্নদাশঙ্কর রায়
এটা যুদ্ধের পরবর্তী সময়ের একটা ছড়া, 1971 সালের পরবর্তী সময়ে লেখা একটা ছড়া, যেখানে অন্নদাশঙ্কর রায় এটা বলতে চাচ্ছেন যে উনি দেশের বাইরে থেকে দেশে ফিরছেন, তখন তার অনুভূতিটা কেমন এবং কি কি দেখছেন সেগুলো, সেই অনুভূতিটা ব্যক্ত করছেন। বলছি শোনো কি ব্যাপার, ডাকলো আমায় পদ্মা পার, আধ ঘন্টা আকাশ পাড়ি, তারই জন্যে কি ঝক মারি, অবশেষে পেলেম ছাড়া, বিমানেতে ওঠার তারা, পেয়ে গেলেম যেমন চাই, বাতায়নের ধারেই ঠাই, এই কি সেই পদ্মা নদী, সিন্ধু সম যার অবধি, আঁকা বাঁকা জলের রেখা, পাল তোলা নাও চাই যে দেখা, একটু বাদে এ কোন শহর, ঢাকা নাকি, বেশ তো বহর, বিমান যখন থামলো এসে, পৌঁছে গেলাম ভিন্ন দেশে, মোদের গরব মোদের আশা, শ্রবণ জোড়ায় বাংলা ভাষা, বন্ধুজনের দর্শনে, নয়ন জোড়ায় হর্ষণে, বাংলা লিপি দিকে দিকে, জয়ের চিহ্ন গেছে লিখে, কোথায় গেল পাকিস্তান, খান সেনার টিক্কা খান, রাজার বাগার রায়ের বাজার, বদ্ধভূমি ইটের বাজার, মেলে দেখি মানুষ নেত্র, কারবালা কি কুরুক্ষেত্র, একেই ঘিরে হবে লিখা, মহান কত আখ্যায়িকা, নতুন লেখক সম্প্রদায়, নেবেন এসে লেখার দায়। আচ্ছা, বলছি শোনো কি ব্যাপার, ডাকলো আমায় পদ্মা পার, এখানে বলতে পারবে কি এখানে পর্ব কয়টা এই চরণে? দেখো, বলছি শোনো এটা একটা পর্ব, এরপর হচ্ছে কি ব্যাপার সেটা একটা পর্ব, ডাকলো আমায় এটা একটা পর্ব, পদ্মা পার। এখন বলছি শোনো, দেখো প্রত্যেকটা পর্বে কিন্তু 4টা করে অক্ষর আছে, এই জিনিসটা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার কিন্তু শেষের যে পর্বটা সেখানে কিন্তু 3টা, যেমন এই যে পদ্মা পার, পদ্মা পার, 3টা অক্ষর। বলছি শোনো কি ব্যাপার, ডাকলো আমায় পদ্মা পার, 4টা পর্ব, প্রত্যেকটা পর্বে 4টা অক্ষর, শুধু শেষ পর্বে 3টা অক্ষর। এই সেম প্যাটার্নটা প্রত্যেকটা লাইনেই ফলো করা হয়েছে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা কবিতার অর্থটা বলি। আধ ঘন্টা আকাশ পাড়ি, তারই জন্যে কি ঝক মারি। কবি যেখান থেকে আসছেন প্লেনে করে আসছেন, তো সেখান থেকে হচ্ছে যে 8 ঘন্টা লাগে, তারই জন্য কি ঝক মারি। ঝক মারি মানে কি? বলছি শোনো, ঝামেলা। কি কি বললা? ঝামেলা। হ্যাঁ, ঝামেলা। এই যে 8 ঘন্টার জন্য একটা প্লেন জার্নি, সেখানে দেখো তোমার কত কিছু করা লাগে। তোমার পাসপোর্ট চেক হয়, তোমার জিনিসপত্র চেক হয়, এরপর তুমি প্লেনে ওঠো, আরো অনেক কাস্টম আছে, ঠিক আছে, অনেক ধরনের করতে হয়। আচ্ছা, অবশেষে পেলেম ছাড়া, বিমানেতে ওঠার তারা। দেখো এই যে এই সব ধরনের পলিসি, কাস্টম এবং আরো যত নিয়ম কানুন আছে এগুলো সব মেনে যখন কাজ শেষ হলো তখন উনি বিমানে উঠবেন, বিমানেতে ওঠার তারা, অর্থাৎ দ্রুত করে তিনি বিমানে উঠবেন। অবশেষে পেলাম ছাড়া, বিমানেতে ওঠার তারা, পেয়ে গেলাম, পেয়ে গেলেম, এই দেখো গেলামটাকে গেলেম বলা হচ্ছে। তো আগেকার কবি সাহিত্যিকরা, দেখো এই এই যে গেলেম ভাষাটা বা গেলুম, এটা হচ্ছে সাধারণত গঙ্গাপাড়ের যে প্রমিত বাংলা ভাষা আছে সেইটার রূপ, সেইটার রূপটা এখানে আসছে। গেলামকে গেলাম না বলে গেলেম বলল, অথবা গেলুম যদি বলে। আবার হতামকে হতাম না বলে হতেম বা হতুম, এরকম করে বলা হয়। পেয়ে গেলেম যেমন চাই, বাতায়নের ধারেই ঠাই। বাতায়ন মানে কি বলতে পারো? জানালা। জানালা, রাইট। জানালার ধারেই ঠাই, ঠাই মানে জায়গা পেল। অর্থাৎ আমরা যখনই কোনো ট্রেন, প্লেন বা বাসে উঠতে যাই তখন জানালার পাশের সিটটাই নিতে চাই, কারণ বাইরের ভিউটা দেখা যায়, বাইরের সিনারিওটা দেখা যায়, সেটার জন্য। পেয়ে গেলেম যেমন চাই, অর্থাৎ যেমন চাচ্ছিলাম তেমনটাই পেয়ে গেলাম, এরকম। এই কি সেই পদ্মা নদী, সিন্ধু সম যার অবধি, অবধি মানে সীমা,
পদ্মার পাড়ে দাঁড়ালে মনে হয় যে এই পদ্মার কোনো শেষ নাই। সিন্ধু মানে সাগর, সাগরের মতো, সাগরের মতো সীমা মনে হয়। আঁকা বাঁকা জলের রেখা, পাল তোলা নাও যায় যে দেখা। তো কবি আকাশ দিয়ে আসছেন, আকাশ পথে আসছেন, আর নিচে দেখছেন পদ্মা নদী যেখানে পালতোলা নৌকা, আঁকা বাঁকা জলের রেখা মানে হচ্ছে ঢেউ, এই ঢেউয়ের তালে তালে নৌকাগুলো পাল উড়িয়ে এগিয়ে যাচ্ছে। একটু বাদে এ কোন শহর, ঢাকা নাকি? দেখো তুমি যখন কবিতা আবৃত্তি করবা, যেখানে বিরাম চিহ্ন হবে সেখানেই তোমাকে থামতে হবে। একটু বাদে এ কোন শহর, ঢাকা নাকি, এইভাবে এই জায়গায় থেমে তারপর বেশ তো বহর। বুঝতে পারছো? বিমান যখন থামলো এসে, পৌঁছে গেলাম ভিন্ন দেশে। বেশ তো বহর বলতে হচ্ছে যে খুব জাঁকজমকপূর্ণ। বিমান যখন এসে থামলো, এই যেন একটা অন্যরকম দেশে চলে আসলাম। মোদের গরব মোদের আশা, শ্রবণ জোড়ায় বাংলা ভাষা। কবি আসলেন যখন, এতদিন বিদেশে থাকার পর যখন দেশে ফিরলেন, বাংলা ভাষা শুনলেন। দেখো তুমি সারাদিন যদি তোমার কানের গোড়ায় একজন ইংলিশে কথা বলে, কারোর সাথে তুমি নিজের ভাষায় কথা বলতে পারতেছো না, শুধু ইংলিশেই কথা বলা লাগতেছে। এরপরে অনেকদিন পরে যখন তুমি একজন বাংলা বলার মতো, বাংলা বোঝানোর মতো মানুষ পাইলা, তখন তোমার যেরকম খুশি অনুভূত হয়, কবিরও ঠিক সেই রকম খুশি লাগছে ওই সময়। বন্ধুজনের দর্শনে, অর্থাৎ কবির যত বন্ধু আছেন তাদের সাথে দেখা করায়, নয়ন নয়ন জোড়ায় হর্ষণে, হর্ষণ মানে খুশিতে। বাংলা লিপি দিকে দিকে জয়ের চিহ্ন গেছে লিখে। অর্থাৎ এই যে বাংলা লিপি, দেখো দোকানের উপরে সাইনবোর্ড থাকে, তারপর অনেক পোস্টার থাকে, তারপর অনেক নাম ফলক থাকে, সব দিকে বাংলা লেখা। আর বাইরের দেশে থাকলে অন্য ভাষায় লেখা, বুঝতেও অসুবিধা হয়, অথবা ওরকম লেখার মধ্যে ওরকম প্রাণ খুঁজে পাই না আমরা, যেরকমটা বাংলা লেখার উপর পাই। জয়ের চিহ্ন গেছে লিখে, কোথায় গেল পাকিস্তান, আনছে না আর টিক্কা খান। দেখো এটা ওই ৭১-এর কথা চলে আসছে আবার। খান সেনা বলতে ওই মিলিটারি আর্মির কথা বলছে, পাকিস্তানি সেনার কথা বলছে। খান সেনা আর টিক্কা খান, টিক্কা খান কে? মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর স্টার্ন কমান্ডের অধিনায়ক। ভেরি গুড। কোত্থেকে দেখে বললা? নো স্যার, পড়ছিলাম। পড়েছিল আগে, তার মানে এটা পড়া শেষ। জি স্যার, মোটামুটি। আচ্ছা, তো এখানে বলছেন যে এই যে ৯ মাস ধরে যুদ্ধ হলো, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করলেন পাকিস্তানি আর্মির বিরুদ্ধে, তিনি যখন দেশে ফিরলেন তখন তার চিহ্ন নাই, তখন শুধু চারদিকে জয়ের চিহ্ন, বিজয়ের চিহ্ন। রাজার বাগার রায়ের বাজার, এই দেখো এখানে তিনি একটা অলংকার ব্যবহার করছেন। কি অলংকার? দেখো, রাজার বাগ আর রায়ের বাজার, অনেকটা কাছাকাছি দুইটা শব্দ না? জি স্যার। এগুলো এক ধরনের অলংকার। কিছু কিছু জিনিসকে বলা হয় অর্থালংকার, কিছুকে বলা হয় শব্দালংকার। অর্থাৎ শব্দ দিয়ে অলংকার তৈরি, যেটা আমরা ছন্দ মিলাতে ব্যবহার করি। কিছু আছে অর্থ দিয়ে অলংকার তৈরি, যেমন উপমা ব্যবহার করি। তো এইটা এক ধরনের রিপিটেশন হচ্ছে, ধ্বনির রিপিটেশন, ধ্বনির পুনরাবৃত্তি। যেমন র এবং জ, সেটাই একটু আগে পরে করে একটা সুন্দর লাইন তৈরি হয়ে গেল, রাজার বাগার রায়ের বাজার। ঠিক আছে? এই ধরনের ওই যে কিছু কিছু লাইন আছে যেগুলো বলতে আমাদের অসুবিধা হয়, যেমন হচ্ছে যে পাখি পাকা পেঁপে খায়। ঠিক আছে? যে আমরা অনেক সময় বলি, চ্যালেঞ্জ করি না অনেকে, যে দেখি কে কত দ্রুত এই লাইনটা বলতে পারে। আবার লোহার রেল লাইনের উপর লোহার রেলগাড়ি চলে, এরকম কিছু লাইনের মতো আর কি। তো ঠিক একইভাবে রাজার বাগার রায়ের বাজার, এটা যখন তুমি দ্রুত বলতে যাবা দেখবে যে তোমার মুখে আটকে যাচ্ছে। ইন্টারেস্টিং খুব। বধ্যভূমি ইটের বাজার, এই জায়গাগুলো বধ্যভূমি হিসেবে পরিচিত, কারণ পাকিস্তান আর্মিরা মানুষদের ধরে নিয়ে গিয়ে এখানে মেরে ফেলতো, মেরে ওখানে ফেলে রাখতো, এবং প্রচুর গণকবর পাওয়া গেছে ওখানে। ইটের পাজার কেন বললো? পাঁজর, পাঞ্জর, পিঞ্জর, পিঞ্জর থেকে পাঁজর শব্দটা আসছে, এবং পাঁজর থেকে পাজার আসছে, এই বাজারের সাথে মিলানোর জন্য শব্দটা। এইভাবে ওই যে বলেছিলাম যে কবিরা নিজেদের ইচ্ছা মতো শব্দকে একটু পরিবর্তন করে নিতে পারে, তুমি আমি হয়তো পারবো না। তুমি যখন বিখ্যাত কোনো লেখক কবি হয়ে যাবা, তখন তুমি ইচ্ছা মতো শব্দের রূপ চেঞ্জ করতে পারবে। মেলে দেখি মানুষ নেত্র, মানুষ মানে মন,
নেত্র মানে নয়ন। মনের চোখ খুলে দেখি কারবালা কি কুরুক্ষেত্র। কারবালা ইসলাম ধর্মের একটা ঘটনা অনুযায়ী একটা যুদ্ধক্ষেত্র, এবং কুরুক্ষেত্র হচ্ছে হিন্দু ধর্ম মতাবলম্বীদের মহাভারত অনুযায়ী একটা যুদ্ধক্ষেত্র। তো সেটাই বলছেন যে এই মনের চোখ খুলে দেখি যে এখানে চারদিকে কারবালা ছিল আগে, বা একটা যুদ্ধ, বিশাল বড় যুদ্ধক্ষেত্র ছিল, যে এই দেশটাকে ধ্বংস বিধ্বস্ত করে দিয়ে গেছে। একেই ঘিরে একেই ঘিরে হবে লিখা মহান কত আখ্যায়িকা। আখ্যা, আখ্যা মানে কাহিনী, দৃশ্যপট, ঘটনার বিবরণ। আখ্যায়িকা, তুমি যখন একটা গল্প লিখলা অথবা এটার উপরে কাহিনী লিখলা, আমরা অটোবায়োগ্রাফি বা বায়োগ্রাফি যেটাকে বলি, অর্থাৎ আত্মজীবনীমূলক, অথবা কোনো একটা পর্যায়ক্রম অনুযায়ী কোনো একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাটাকে একটু নাটকীয় ভাবে উপস্থাপন করা, সেটাকে আখ্যা বলে। এবং সেটাকেই দেখো এখানে শব্দটা আখ্যা থেকে আখ্যায়িকা তৈরি করে ফেলছে কবি, অর্থাৎ মেলি ধরনের একটা শব্দ বানিয়ে ফেলছে আখ্যা থেকে আখ্যায়িকা। কেন? এই যে কবিতার ছন্দ মিলানোর জন্য, অক্ষরগুলা মিলানোর জন্য। একেই ঘিরে হবে লিখা মহান কত আখ্যায়িকা, নতুন লেখক সম্প্রদায় নেবেন এসে লেখা দেয়। নতুন লেখক সম্প্রদায় কেন? দেশে কি আর লেখক ছিল না? কারণটা হচ্ছে এই যে দেখো বর্তমান সময়ে, তোমরা তো হয়তো জানো না যে আশেপাশে আমরা যখন বই কিনতে যাই, প্রচুর পরিমাণে দেখি যে যুদ্ধ সম্পর্কিত বইয়ের থেকে, একুরেট তথ্য দিয়ে কোনো একটা বই লেখার থেকে আমরা দেখি যে মুজিবের উপর বই বেশি, এবং আওয়ামী লীগ সরকারের অনেক গুণকীর্তনমূলক বই, এই ধরনের বইগুলো অনেক বেশি বের হয়েছে, প্রকাশিত হয়েছে। অর্থাৎ লেখকরা কি করছে? কোনো একজন সরকারের মন জোগানোর জন্য, তোষামোদ করার জন্য বই লিখছে। পাকিস্তান আমলেও এই ধরনের কিছু লেখক ছিল, যারা হচ্ছে শুধুমাত্র ওই পাকিস্তান সরকারের হয়ে কিছু লেখা লিখতো, এবং বাংলাদেশের যারা বুদ্ধিজীবীরা ছিল তাদের বিরুদ্ধে লিখতো। তো সেই কথাই কবি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। নতুন লেখক সম্প্রদায় আসবে এবং এই লেখার দায়ভারটা নেবে। আচ্ছা, ছড়া পড়ে কি বুঝতে পারলে সেটা তো বুঝিয়ে দিলাম। লাইনের শেষে কি শব্দের মিল আছে? মিল শব্দ কি আছে? জি স্যার। জি স্যার, আছে। শব্দের রূপের কি পরিবর্তন হয়েছে? জি স্যার। হ্যাঁ, ওই যে বললাম কিছু ভেঙে ভেঙে, পাজরকে মা- পাজার লিখছে। আখ্যায়িকাকে আখ্যাকে আখ্যায়িকা করছে। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের অনেকগুলো শব্দ যেগুলো নর্মাল না। এই যে আহ খুব সম্ভবত জেমি হচ্ছে গদ্য ছন্দে কবিতা লিখেছে। তো ওই কবিতায় এই ধরনের কিছু রূপ পরিবর্তন করে কিছু শব্দ ব্যবহার করতে পারো, যাতে করে শুনতে আর একটু উম, মাধুর্যপূর্ণ মনে হয়। তাল দিয়ে পড়া যাওয়াটা ম্যান্ডেটরি না কবিতার ক্ষেত্রে। বর্তমানে সবাই আধুনিক কবিরা গদ্য ছন্দেই কবিতা লেখে। এরপর মিল শব্দ কোনগুলো আছে সেগুলা আমি আশা করি তোমরা অলরেডি এগুলো বের করে ফেলছো ক্লাসেই। পরিবর্তিত শব্দগুলো নিচে লেখো। পরিবর্তিত শব্দগুলো কি কি? জয়েরিয়া তিনটা শব্দ বলো পরিবর্তিত শব্দ। স্যার, পরিবর্তিত শব্দ মানে যেগুলো শব্দ পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, এরকম ওই যে রূপ পরিবর্তন করা হয়েছে যেগুলো বললাম। তুমি একটা বললে আখ্যায়িকা, এই ধরনের। জি স্যার। বাজার। হ্যাঁ, বাজার। তারপর প্রমিত রূপটা বলো, প্রমিত রূপটা কি? উম, পাঞ্জর। পাঁজর না, পাঁজর।
বা পিঞ্জর। স্যার বাতায়ন। বাতায়ন কিভাবে রূপ পরিবর্তন হলো? না স্যার গেলাম, না গেলেম গেলেম। হ্যাঁ, গেলেম। গেলেম আমরা পরিবর্তিত শব্দ বলতে পারি। বাতায়ন হবে না, কারণ বাতায়ন একটা সমার্থক শব্দ। হ্যাঁ সমার্থক শব্দ। এটা রূপ পরিবর্তন হয় নাই, বরং এটা হয়তো সংস্কৃত থেকে আসছে। আচ্ছা, তোমার কি 3টা হয়েছে শব্দ? পেলেম। পেলেম। আচ্ছা, এবার জেমি বলো 3টা শব্দ। জেমি কি পেয়েছো? স্যার ও নেই। আচ্ছা, বের হয়েছে। আচ্ছা, শেষে দেখো এইভাবেই ছন্দগুলা ভেঙে ভেঙে বোঝানো হয়েছে, পর্বগুলো কিরকম হবে এটাই লেখা। আচ্ছা আচ্ছা, বলো তো এর মধ্যে কি কোনো সংলাপ আছে কিনা? স্যার নেই। নেই। এটা কি অভিনয় করা যায়? নো স্যার যায় না তো। কেন যায় না? স্যার তাল দিয়ে পড়া যায়। তাল দিয়ে পড়া যায়, অভিনয় কি করা যায় না? তুমি অভিনয় করে করে হাত পা নেড়ে তারপর মানুষকে বুঝায় বুঝায় কবিতাটা আবৃত্তি করলা। আচ্ছা, সুর করে কি গাওয়া যায়? যায়। কিভাবে? এখন তুমি যদি এখানে সুর দাও তাহলে গাওয়া যাবে, কিন্তু আমরা জানি যে এই কবিতার কোনো সুর নেই, অর্থাৎ এটা সুর করে গাওয়া যায় না। সুর করে যেগুলো গাওয়া যায় সেগুলো হবে গান। গানে আমরা পরবর্তীতে আসছি। আচ্ছা, কবিতা ও ছড়ার মধ্যে সম্পর্ক কি? কবিতা ছড়ার মধ্যে একটা বিশেষ একটা সম্পর্ক, যেটা হচ্ছে যে দুইটার মধ্যেই ছন্দ থাকতে হবে। কবিতায় লাইনের শেষে মিল শব্দ নাও থাকতে পারে, তবে ছড়ায় অবশ্যই লাইনের শেষে মিল শব্দ থাকে। তো মিল শব্দ একটা বড় পার্থক্য এই দুটার মধ্যে। আর এটা হচ্ছে যে ছন্দ। ছন্দ মিল শব্দ দিয়েও ছন্দ আনা যায়, আবার গদ্য ছন্দ যেটা বললাম সেখানে কিন্তু মিল শব্দ থাকে না, তারপর কিন্তু তার মধ্যে একটা ছন্দ থাকে। এরপর হচ্ছে কবিতার মতো ছড়াতেও শব্দরূপের পরিবর্তন হয়, এটা হচ্ছে একটা মিল। আচ্ছা, আমাকে বলো তো পরিপন্থী শব্দের অর্থ কি? জেমি বলো, পরিপন্থী শব্দের অর্থ কি? আমরা যদি বলি কবিতার অমুক বৈশিষ্ট্য ছড়ার বৈশিষ্ট্যের পরিপন্থী, এর মানে কি? কেউ কি কোনো বলতে কিছু পারবে? পরিবর্তন হওয়া, কি বললা? কোনো কিছু পরিবর্তন হওয়া। আচ্ছা, পরিবর্তন পরিবর্তন না, পরিপন্থী মানে হচ্ছে বিপরীত। তো এই জিনিসটা খেয়াল করো, আগে আমরা যখন আহ, সৃজনশীল আহ, প্রশ্নের উত্তরগুলো দিতাম, তখন সেইখানে প্রশ্নে লেখা থাকতো যে উদ্দীপকের সাথে তোমার অমুক কবিতা বা গল্প মূলভাব আহ, মূলভাবের পরিপন্থী। তো অনেকে হয়তো আমরা এটা ভাবতাম যে হয়তো সমার্থক, ওইটা ভেবেই আমরা পুরা আনসারটা দিয়ে আসতাম। পরে দেখা যেত যে আসলে এই জিনিসটা ভুল হয়েছে। পরিপন্থী মানে হচ্ছে বিপরীত। তো আমরা বলতে পারি যে কবিতার এই যে কয়েকটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে ছড়ার বিপরীত বা পরিপন্থী। তো নতুন শব্দের সাথে পরিচিত হতে হবে। আচ্ছা, কবিতা তাল দিয়ে দিয়ে পড়া যায়। এই তাল কখনো ধীর গতিতে পড়ে, কখনো দ্রুত গতিতে পড়ে। আবার কোন কোন কবিতায় তাল একেবারেই থাকে না, যেমন গদ্য ছন্দে লেখা কবিতা। তবে ছড়া অবশ্যই তাল দিয়ে পড়া যায়, আর সেই তালও পড়ে খুব ঘন ঘন, অর্থাৎ দ্রুত পড়া যায়। যেমন আগে যে আমরা কবিতাগুলো পড়লাম,
অনেক মানে ওখানে অক্ষর বেশি এবং পর্বগুলো একটু বড় বড় সাইজ, কিন্তু ছড়ায় পর্বগুলো ছোট, অক্ষরও কম। ঠিক আছে। আচ্ছা, ইবাদত ছিল না? স্যার আমাদের এখানে নেট চলে গেছিল। আচ্ছা আচ্ছা, তোমাকে আরেকবার একটু বুঝাই আমি, যে এইখানে আহ দেখো এই কবিতাগুলা কিন্তু অক্ষর অনুযায়ী ভাগ করা হয়েছে পর্বগুলো। যেমন এই যে বলছি শোনো, একটা পর্ব কি ব্যাপার, আরেকটা পর্ব ডাকলো আমায় পদ্মা পার। এখানে 4টা পর্ব আছে একটা চরণে, বুঝতে পারছো? তো এই যে ছন্দ মিলিয়ে যে কবিতাগুলো লেখা হয়, খুব কমন একটা প্যাটার্ন হচ্ছে, খুব কবিতায় এরকম পর্ব থাকবে 4টা বা 5টা। পর্বগুলায় ধরো যে প্রত্যেকটা পর্বের অক্ষর সংখ্যা সমান থাকবে, কিন্তু শেষ পর্বে অক্ষর সংখ্যা অন্য পর্বের অক্ষর সংখ্যা সমানও থাকতে পারে, আবার কমও থাকতে পারে, কমই থাকে সাধারণত। তো আমি যদি দেখি, বলছি শোনো, এখানে কয়টা অক্ষর বলতে পারবা? এই পর্বে দেখো এখানে স্ল্যাশ দিয়ে কিন্তু পর্বগুলো আলাদা করা হচ্ছে। তো বলছি শোনো, এখানে কয়টা পর্ব, সরি কয়টা অক্ষর? স্যার 4টা। হ্যাঁ 4টা হয়েছে। বলছি শোনো 4টা, এর পরের পর্বে বলো তো কয়টা? স্যার এখানে 3টা। কিভাবে, একটু ব্যাখ্যা করো। স্যার কি তো এতো কোনো মানে কিতে তো একটাই অক্ষর, এটা তো কোনো টান বা কিছু দিতে হয় না। হ্যাঁ এটা একটা অক্ষর, তারপর? তারপর ওটা হচ্ছে ব্যাং পার। তাহলে এখানে কয়টা অক্ষর? 2টা। হ্যাঁ 2টা। তাহলে কি, বলছি শোনো কি ব্যাপার, অর্থাৎ শেষ পর্বটা কি, অপূর্ণ একটা পর্ব। 3টা আছে, আর প্রথম পর্বে 4টা। ডাকলো আমায় পদ্মা পার, আধা ঘন্টা আকাশ পারি, তারই জন্যে কি ঝক মারি। দেখো পরবর্তীতে যেই 2টা চরণ আছে, সেইখানে কিন্তু আবার প্রত্যেকটা পর্বে 4টা করে অক্ষর, বুঝতে পারছো? এইভাবে অক্ষরগুলা ধরে ধরে পড়তে হবে। এবং অক্ষরগুলা কিভাবে গুনে গুনে পড়তে হয়, সাধারণত ছন্দ হচ্ছে 3 প্রকার: মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত। এবং এর বাইরে হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ এবং গদ্য ছন্দ। আরো কয়েক টাইপের ছন্দ আছে, সংস্কৃত ছন্দ, কিন্তু মূলত বাংলা ছন্দ 3 প্রকার। এইখানে অক্ষরগুলা কিভাবে এক একটা মাত্রা হিসেবে ব্যবহার হয় এবং মাত্রা সংখ্যা গুনে গুনে যে লেখা হয়, সেটা তোমরা পরবর্তী ক্লাস 9-এ জানতে পারবে। আচ্ছা, এই কবিতাটা আমার এখানে পড়ানো শেষ, তুমি রেকর্ডিং দেখে নিতে পারো। এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে গান। আচ্ছা, কেউ আমাকে একটু গানের বৈশিষ্ট্য বলতে পারবা নিজের মতো করে? গানটা কি, এবং গান গাইতে কি কি লাগে, এবং কিভাবে এটা উপস্থাপন করলে আমরা হচ্ছে এটাকে গান বলতে পারবো? তার হচ্ছে সুর করে গাওয়া কথাকে গান বলা হয়। হ্যাঁ, সুর গান করে হচ্ছে গাওয়া হ্যাঁ। আর গান, গানে নানা রকম সুর থাকে, গানকে সুর দিয়ে গাওয়া হয়, বিভিন্ন হ্যাঁ বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় গানে। হ্যাঁ। আর যারা গান লেখেন মানে হচ্ছে বিভিন্ন সুর থাকে গানে, যা উঠানামা করে। শেষ। স্যার আর পারবো না। আচ্ছা, বিভিন্ন আর কেউ অনুভূতি প্রকাশ পায়। তোমাদের মধ্যে কি কেউ গান শেখো? জি স্যার, আমি শিখতাম, এখন শিখি না অবশ্য। আচ্ছা, তুমি কি, হারমোনিয়াম তো একটা প্রাইমারি জিনিস, তুমি কি কখনো তবলা জি এবং স্যার। তানপুরার সাথে মিলিয়ে গান শুনেছো বা শিখেছো? স্যার তানপুরা বাজাইতে পারি না, তবলা বাজাইতে পারি। তবলা তুমি নিজে বাজাতে পারো? জি স্যার পারি। বাহ। এবং তবলার সাথে তাল মিলিয়ে গান গাইতে পারো? স্যার পারি, মোটামুটি, অতটা ভালো না। আচ্ছা, এটা কে বললা, নামটাই দেখা হলো।
স্যার আমি জুয়াইরিয়া। জুয়াইরিয়া, আচ্ছা জুয়াইরিয়া। জুয়াইরিয়া একটা মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে গানের কথার সাথে তালটা মিলানো। তালটা কিসের? বাদ্যযন্ত্রের। দেখো তুমি যেখানে যেখানে তবলার ঠেকা ফেলবে ওই জায়গাতেই তাল মিলিয়ে কিন্তু কথাটা পড়ে, ওই জায়গাতেই পড়ে। এবং প্রত্যেকটা বিট, তবলার প্রত্যেকটা মাত্রায় মাত্রায় কথাগুলো কিন্তু ওই তালের সাথেই চলে। তার মানে কি এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কথার সাথে ইনস্ট্রুমেন্টের বা বাদ্যযন্ত্রের তালের একটা মিল থাকতে হবে। কখনোই তাল থেকে বের হয়ে গান গাওয়া যাবে না। যখন কেউ তাল থেকে বের হয়ে গান গায় তখন তাকে বেসুরা মনে হয়। যেমন ধরো যে একজন কেউ গান শিখে না, বাট কারাওকি, ফোনে কারাওকি নিয়ে ওটার সাথে মিল করে গান গাইতে শুরু করলো। কারাওকি কি এটা জানো তো? কারাওকে স্যার হচ্ছে, একটু আবার বলবেন, শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা কারাওকির কথা বলছি। কারো কারাওকে, কারাওকে এটা হচ্ছে ওই যে ধরো যে কোনো একটা গানের শুধুমাত্র কথা ছাড়া শুধুমাত্র বাদ্যযন্ত্রের একটা তাল পাওয়া যায় না? ধরো যে যেটা ফোনে জি বাজাইতে স্যার। থাকলা আর তুমি তার সাথে সাথে গাইতে থাকলা। স্যার এটা একটা অ্যাপস এর নাম না? না না, অ্যাপস এর নাম না, এটা হচ্ছে একটা মিউজিকের নাম, যেখানে হচ্ছে যে গানটা থাকে না কিন্তু গানের সাথে মিল করে বাদ্যযন্ত্রের গানের সুরটা দেওয়া থাকে না স্যার? সুরটা দেয়া থাকে এবং তুমি ওটার সাথে সাথে গান গাইতে পারো। তো কারাওকের বিভিন্ন অ্যাপও থাকে। তো ওইখানে ধরো যে কেউ একজন গান শিখলো না, তখন সে কারাওকে গাওয়া শুরু করলো, তখন দেখবো ওর সাথে কিন্তু ওই কারাওকে মিলতেছে না, গানটা সে ঠিক মতো গাইতে পারতেছে না, কারণ সে তাল জানে না, লয় জানে না, কিভাবে কি তবলার তালের সাথে মিল করে ছন্দটা পড়বে সেটা জানে না। ঠিক আছে? তো সুযোগ থাকলে তোমাদের ইউটিউবে আমি এই গানটা বুঝাইতাম, কিন্তু যেহেতু তোমাদের নেটের সমস্যা করছে আমি বলছি তোমরা পরবর্তীতে শুনে নিও গানটা। আচ্ছা, নজরুল কিন্তু বিভিন্ন ধরনের গান লিখেছেন, প্রকৃতি প্রেমমূলক, দেশপ্রেম, সরি, দেশপ্রেমমূলক, ভক্তি সঙ্গীত, ইসলামী সঙ্গীত, শ্যামা সঙ্গীত, তারপর হাসির গান, জাগরণমূলক গান, বিভিন্ন ধরনের গান লিখেছেন। তো এর মধ্যে জাগরণমূলক একটা গান হচ্ছে এই যে মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম। তো তোমাদের মধ্যে থেকে একজন হচ্ছে এটা পড়ো পুরাটা, স্যার আমি পড়ি। পড়ো। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, কাজী নজরুল ইসলাম। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সঞ্চল, মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরুর সঞ্চর বেদুইন, মোরা বন্ধনহীন জন্মস্বাধীন চিত্তমুক্ত শতদল, মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝোড়ার ঝরা জল, কল কল কল, ছল ছল ছল, কল কল কল, ছল ছল ছল, মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অতল মহিধর, মোরা মুক্ত পক্ষ নভোচর, মোরা হাসি গান সম উচ্ছল, মোরা বৃষ্টির জল বনফল খাই, শয্যা শ্যামল বনতল, মোরা প্রাণ দরিয়ায় কলকল, মোরা মুক্ত ধারায় ঝরা জল, চল চঞ্চল কল কল কল, ছল ছল ছল, ছল ছল ছল, ছল ছল ছল। আচ্ছা, দেখো এখানে কিন্তু পড়তে অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে কি এখানে জায়গায় জায়গায় ছন্দ দিয়ে রাখছে এবং ছন্দটা এমন ভাবে দেয়া হচ্ছে যাতে ওই তবলার তালের সাথে সাথে এই ছন্দটা মিলে যায়, সেই কারণেই এটাকে গান বলা হচ্ছে। এবং আমরা যদি পড়ি মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, দেখো এই যে যেখানে আমার শ্বাসটা পড়ছে, ধাক্কাটা খাচ্ছে, মোরা ঝঞ্ঝার, সেইখানে তবলা একটা তাল পড়ে, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল। ঠিক আছে, এই ধাক্কাগুলো খেয়াল করবে।
শুধু মাথায় এই জিনিসটা খেয়াল রাখো, যেখানে ধাক্কা পড়তেছে এই জায়গাগুলোতে তবলার তাল পড়ে। মোরা ঝঞ্ঝা, ঝঞ্ঝা মানে কি? ঝড়, ঝড় বাদল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল। এখানে কিন্তু ঝর্ণা বলবো না, মোরা ঝর্ণার মতো চঞ্চল এটা বলবো, মোরা ঝরনার মতো চঞ্চল। যেহেতু এখানে কবি রেফ না দিয়ে ভেঙে লিখেছেন, আমরা ওভাবে এটা পড়ার চেষ্টা করবো। মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো স্বচ্ছ, মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চর বেদুইন। সঞ্চর মানে চড়ে বেড়ায় যে যারা, মরু সঞ্চর মানে মরুতে চড়ে বেড়ায় যারা। বেদুইন বা বেদে আমাদের দেশেও আছে, কিন্তু মরুভূমি অর্থাৎ যে আরব দেশ বা এই এই সকল জায়গায় যে বেদে সম্প্রদায়রা থাকে, ওই বেদুইনরা হচ্ছে মরুতে অনেক কষ্টে ওখানে দিন যাপন করে, এবং তাদের লাইফস্টাইলটা আমাদের দেশ থেকে একদমই আলাদা। তো তাদের ওই কঠোর জীবনযাপনকে এখানে তুলে ধরা হচ্ছে যে মোরা মরু সঞ্চর বেদুইন। বেদুইন অনেক দুর্ধর্ষ প্রকৃতির একটা জাতি হয়, যে তারা এত আহ, কঠোর এবং নির্মম একটা পরিবেশে থাকছে, তো তাদের কাছে আর কোনো কিছুই কষ্ট মনে হয় না। মোরা বন্ধনহীন, জন্ম স্বাধীন, চিত্তমুক্ত শতদল। মোরা বন্ধনহীন, অর্থাৎ কোন ধরনের বাধা থাকবে না আমাদের। জন্ম স্বাধীন, আমরা জন্ম থেকেই স্বাধীন। চিত্ত মানে হচ্ছে মন, মুক্ত শতদল। মুক্ত শতদল, শতদল মানে হচ্ছে পদ্ম, দল মানে হচ্ছে পাপড়ি, শত মানে হচ্ছে 100। তো যেই ফুলের হচ্ছে 100টা পাপড়ি, সেটা হচ্ছে শতদল। শতদল বলতে আমরা পদ্ম ফুলকে বুঝি। মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝোড়ার ঝরা জল। সিন্ধু জোয়ার মানে হচ্ছে যে সমুদ্রের স্রোতের কথা বলা হচ্ছে, এটা শব্দ কলকল। মোরা পাগলা ঝোড়ার ঝরা জল, এখানে ঝর্ণার কথা বলা হচ্ছে। কল তারপর হচ্ছে এটা ছন্দের লাইন অ্যাড করে দিল, সেটা হচ্ছে ওই যে তালের কথা বললাম, সেই তালে তালেই এটা যাচ্ছে। আচ্ছা, এই গানের বাকি পার্ট আচ্ছা আজকে শেষ করে দিই। মোরা দিল খোলা খোলা প্রান্তর, অর্থাৎ প্রান্তর যেরকম খোলামেলা থাকে, আমাদের দিলটাও সেরকম খোলা। মোরা শক্তি অটল মহিধর, মহি মানে হচ্ছে পৃথিবী, ধর মানে ধরা। মহিধর অর্থাৎ পৃথিবীকে যে ধরে রাখে, এটা হচ্ছে পৃথিবী। সরি, পাহাড়। পাহাড় হচ্ছে কি পৃথিবীকে ধরে রাখে। শক্তি অটল অর্থাৎ যার ভিতরে প্রচুর প্রচন্ড শক্তি থাকে। তো পাহাড়ের প্রচন্ড শক্তি আছে এরকম বোঝানো হচ্ছে যে মোরা শক্তি অটল মহিধর, মোরা মুক্ত পক্ষ নভোচর। পক্ষ মানে পাখা, মুক্ত পক্ষ মানে খোলা পাখা। নভোচর, নভ মানে আকাশ, চর মানে চরে যে। নভোচর মানে হচ্ছে যে আকাশে চড়ে অর্থাৎ পাখি। মোরা হাসি গান সম উচ্ছল, মোরা বৃষ্টির জল বনফল খাই, শয্যা শ্যামল বনতল। আমরা বৃষ্টির পানি খাই, বনের ফল খাই। শয্যা মানে হচ্ছে বিছানা, বিছানা আমাদের বিছানা হচ্ছে বনের যেই ভূমিটা আছে বনভূমি, সেটা শ্যামল বনভূমি, সেটা বলা হচ্ছে বনতল। মোরা প্রাণ দরিয়ার কলকল, মোরা মুক্ত ধারার ঝরা জল। ওই দেখো বারবার ওই এক কথায় আসছে, ঝর্ণার জল, ঝরা জল। এরপরে আরেকটা ছন্দ চলে আসছে, সেইটাও ওই তালে তালে বলার জন্য একটা ছন্দ। তো কবিতার যে মাত্রা, যে অক্ষরগুলো তোমাদেরকে বোঝালাম, সেই অক্ষরগুলো একরকম হয়, এবং এই কবিতার মাত্রা থেকে গানের মাত্রাটা একটু আলাদা হয়। কেন আলাদা হয়? ওই যে আমার বাদ্যযন্ত্রের সাথে মিলাতে হয় এই তালগুলো। এই কারণ হচ্ছে যে আমি যদি এখানে অক্ষর মিলাতে যাই পর্ব হিসেবে, এই পর্বগুলো মিলবে না। বুঝতে পারছো? তাহলে এখন তোমরা গান ছড়া আর কবিতা এই তিনটার মধ্যে তফাৎ করতে পারবে? হ্যালো, কি বললেন? একটু আবার বলবেন? তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ না?
শুনতে পাচ্ছি না ঠিক করে। আচ্ছা বলছিলাম যে বুঝতে পারছি না। এই যে মাত্র পড়লাম গান, কবিতা এবং ছড়া, এই তিনটার তফাৎ কি করতে পারবে? পার্থক্য বলতে পারবে কি? জি স্যার, পারবো। আচ্ছা স্যার, আচ্ছা, এটা বলার আগে লাস্ট আমি কি বলছিলাম ওটা শুনতে পাইছো? না স্যার। স্যার পাইনি। স্যার আমি অক্ষরের কথা বলছিলাম। সেটা হচ্ছে যে অক্ষর, আমার কবিতার অক্ষর, অর্থাৎ একটা পর্বের যতগুলো অক্ষর থাকে ওভাবে আমি প্যাটার্ন ধরে মিলাতে পারছি, ছড়াতে তাই। কিন্তু গানে আমি কিন্তু এই পর্বগুলা মিলাতে পারবো না, কারণ গান সবসময় বাদ্যযন্ত্রের সাথে মিলানো হয়। তো এটার তালটা আলাদা হয়, পর্বটা আলাদা হয়। তো এটার ছন্দটা অন্যরকম হয়, এটার মাত্রাটা অন্যরকম হয়, বুঝতে পারছো? তো এইভাবে তোমরা পার্থক্য করতে পারবে এটা। আচ্ছা, নেক্সট দিন হচ্ছে আহ এমসিকিউ এক্সাম নিব তোমাদের। আমাকে একটু মনে করাই দিও, ঠিক আছে? জি স্যার। কোশ্চেন রেডি করে রাখবো। স্যার একটু গানটা গাইয়ে দেখান। এটা আমি পারি না। আচ্ছা, এটা শেষ হলে এরপর আমরা হচ্ছে গল্পে চলে যাব, ঠিক আছে? আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই।